আমাদের সকল ইউনিটকে সতর্ক করেছি যে আমরা বিগত সময়ে যেভাবে ধারাবাহিকভাবে সম্প্রীতিমূলক ক্যাম্পাস বিনির্মাণে যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি এবং ছাত্রদল দ্বারা যেহেতু এখন পর্যন্ত যেভাবে প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল হল দখল রুম দখল জোরপূর্বক কর্মসূচি অংশগ্রহণ বাধ্য করানো আল্লাহর রহমতে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে আমরা গর্ব সহকারে বলতে পারি আজকে যে ইউনিটগুলো এসেছে কোনো ইউনিট সম্পর্কে আমাদের কাছে এই অভিযোগ কেউ দিতে পারেনি যে কেউ এগুলো কাজে লিপ্ত রয়েছে। তো তারা যেন এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখে আমরা সে কমিটমেন্ট নিয়েছি। সেই সাথে তারা আরেকটি অভিযোগ করেছে যে আমরা 2 বছর যাবত প্রমাণ দিয়ে চলেছি, কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এখনও সোশ্যাল মিডিয়ায় এবং শিক্ষার্থীদের বিশেষ করে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের বারবার বিভ্রান্তিমূলক কথা ছড়া যায়, ছাত্রদল গণরুম করবে, গেস্ট রুম নিবে, জোরপূর্বক তোমাকে এটা করবে, এ ধরনের প্রপাগান্ডামূলক মিথ্যা রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা গতকাল এই শাহবাগে যে ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এখানে যে বা যেভাবেই ঘটনা ঘটে থাকুক না কেন, যেহেতু এখানে স্বাভাবিকভাবে একটা ফটোকার্ডকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা অত্যন্ত উত্তেজনকর পরিস্থিতিতে ছিল, এ কারণে যে এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা সবাই দেখেছেন এটি অশ্রাব্য, বা আমি বলতেও পারবো না যে কী ধরনের অশালীন সেই ফটোকার্ড ছিল। এমনকি শিবিরের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছে, ডাকসু নেতৃবৃন্দ, তারাও বলেছে যে ভাই এ ধরনের ফটোকার্ড কোনো সুস্থ মানুষের পক্ষে শেয়ার করা সম্ভব না। কিন্তু তারা এটি বলেছে, কিন্তু তার বলার পর আজ আমি আবারও আজকে আমরা সারাদিন যেটি পেয়েছি সত্য আর বলা সম্ভব না। সেখানে আমি উল্লেখযোগ্যভাবে এই ইসলামী ছাত্র শিবিরের আমি আরও একটা বিষয় বলি, এই যে ইসলামী ছাত্র শিবিরের একজন ছাত্রী নেত্রী যার নাম হলো সুমাইয়া বান্না, আপনি দেখেন সাদিককে আমি সর্বশেষ করে তার সাথে ছবি, তো এককভাবে দেখা করেছে, ঠিক আছে তাদের যেহেতু ঘনিষ্ঠ কর্মী হতে পারে। সেখানে তিনি গেলেছেন আবারও সেই একই ধরনের অশ্রাব্য ভাষা, আমরা এটা পড়তে পারবো না, আপনার দয়া করে পড়ে নেবেন। এই সেম গতকাল, যদিও একটু আগে জেনেছি যে সারাদিন তিনি পোস্ট রেখে কিছুক্ষণ আগে তিনি ডিলিট করেছেন। প্রিয় উপস্থিতি, এরকম প্রপাগান্ডামূলক রাজনীতি যদি অব্যাহত থাকে তাহলে কি করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে বাস্তবায়ন আমরা করছি ঐক্যের, এবং তাদের প্রতি আমরা নিবেদন জানিয়েছি ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো, ফেসিবাদ বিরুদ্ধে লড়াই একসাথে ছিলাম, ক্যাম্পাসগুলোতেও সম্প্রীতিমূলক পরিস্থিতি বজায় রাখবো। কিন্তু এই ধরনের যদি অব্যাহত থেকে থাকে আমরা কিভাবে ছাত্র দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করব? প্রিয় উপস্থিতি, সেই সাথে আরেকটি বিষয় আমরা করছি, আমাদের সাধারণ সম্পাদক ইতিমধ্যেই বলেছেন এবং বারবারই আমরা কথা বলেছি, সেটি হলো গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে যেহেতু সাংবাদিকদের গলায় কার্ড ছিল না, গতকাল শাহবাগের এই ঘটনার সময় প্রিয় সাংবাদিকবৃন্দ যারা ছিল এরকম একটি ঘটনার সময় তাদের গলায় কার্ড না থাকার কারণে স্বাভাবিকভাবে চিনতে তাদের অসুবিধা হয়েছে যে কারা সাংবাদিক কিংবা 1-2 জনকে ইন্টারন্যাশনালিও করা হতে পারে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা সেজন্য তদন্ত কমিটি করেছি, আমরা কথা দিচ্ছি আমরা চেষ্টা করব সঠিক তদন্তের মাধ্যমে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু গতকাল শাহবাগে এই সাংবাদিকদের মাঝেই 2 থেকে 3 জনকে পাওয়া গেছে যারা সাংবাদিক পরিচয়ে সেখানে একটা বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য গিয়েছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করেছে। আপনি দেখেন তাদের একটা সেরকম একটা লিঙ্ক, এটি অলরেডি গতকালই পুলিশের সামনে এই ভিডিওটা হয়েছে, আপনি দেখেন সেই সাংবাদিক খালি গায়ে অবস্থায় তার মোবাইল চেক করা হচ্ছে, সেখানে আপনার সে নিজেকে শিবির কর্মী পরিচয় দিয়েছে। 8টা ফেক আইডি, 8টি ফেক আইডি আপনি দেখেন, আরও কিন্তু 5-6টা সে কি করেছে রিমুভ করেছে, কিন্তু এগুলো রিমুভ করতে পারেনি। 8টি ফেক আইডি ওসির রুমে, এই যে দেখুন আপনারা, তো তিনি নিজে স্বীকার করছেন। তাহলে আপনি বলেন একজন সাংবাদিকের 8টি ফেক আইডি থাকলে তাহলে আমাদের নেতাকর্মীরা যে বারবার অভিযোগগুলো করছে যে গুপ্ত সাংবাদিক যেন না থাকে, দয়া করে সাংবাদিক থাকবে নিরপেক্ষ, আবার নয়া দিগন্তের মতো সরাসরি জামাত কিংবা শিবির অধ্যুষিত হতে পারে। নয়া দিগন্ত সম্বন্ধে আমাদের কোনো কমপ্লেন নেই, কারণ তারা সাংবাদিকতা একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দিনকাল তো ভাইরাল হয় না, কারণ দিনকাল সাংবাদিকের একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দৈনিক জনকণ্ঠ তো আমি সময় ভাইরাল হতো না, কারণ একটা স্ট্যান্ডার্ড ফলো করে, যে দলের মুখপাত্র হয়ে থাকুক না কেন। তো 1-2টা সংবাদ মাধ্যম রয়েছে যারা এই ধরনের ইথিক্স ফলো করেন। এই যে তার মধ্যে আমি একটা দেখালাম, আপনারা আরেকজনকে দেখুন, আপনারা দয়া করে আমি আরেকটি দেখাচ্ছি, তার আরেকজনেরটা, সেখানে 7টি ফেক আইডি, তার পাওয়া গেছে 7টি। এই 2 জনকে শাহবাগ থানায় আমরা সুপোর্ট করে চলে এসেছি। তাহলে আপনারা বলুন এটা কি সাংবাদিকতা? 7টি ফেক আইডি, এই দেখুন
যদি এগুলো যদি কোনো প্রমাণ লাগে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো এই বিচার কাকে দেব? এগুলো যদি আমরা নিজেরা সাংগঠনিক সচেতন না হই, আমি একটা বিশেষ ছাত্র সংগঠনকে বলবো এগুলো থেকে বের হয়ে আসুন। এগুলো কখনো আপনাদেরকে সফল করবে না এবং ইতিহাসে এগুলো আপনার দীক্ষিত হবেন। ইতিহাসে এই দায় আপনারা কখনো এড়াতে পারবেন না। এই ধরনের সাংবাদিকতার ক্ষেত্রে যারা এই ধরনের মানে ইন্টেনশনালি কোনো একটা ছাত্র সংগঠনকে ঘায়েল করার জন্য, বিশেষ করে ছাত্র দলকে এই ধরনের কাজে লিপ্ত রয়েছে, আমি অনুরোধ জানাচ্ছি আপনারা এই প্রচেষ্টা থেকে বেরোয় আসুন। আমি প্রমাণ সহ উত্থাপন করলাম। আমি আশা রাখছি অবশ্যই ইসলামী ছাত্র শিবির যার সম্পর্কে দেখালাম সেই ব্যবস্থা কি নেয় আমি সেটা দেখব। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন রয়েছে, আমি এটি বলে শেষ করে দিচ্ছি, এটি দেখেই আমার বক্তব্য শেষ করব। আপনি দেখেন কি অশ্রাব্য ভাষায় সেখানে এই যে এই দেখুন আপনারা কবিয়াল বাঙালি নামে গ্রুপ থেকে সেখানে কি লিখেছে আপনারা পড়ে দেখুন, কি অশ্রাব্য ভাষা। এবং আমাদের সবচেয়ে শঙ্কার যে জায়গা, আমরা দেখুন কত শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করছি। আপনার যত যাই ঘটুক, একটি ঘটনা ঘটলে সরাসরি জনাব তারেক রহমান কিংবা জাইমা রহমানকে নিয়ে তারা এই ধরনের বিকৃত রুচির পরিচয় দিচ্ছে। হোয়াই কেন? অর্থাৎ তারা স্থিতিশীল ক্যাম্পাস চায় না, স্থিতিশীল বাংলাদেশ চায় না। আপনারা সমালোচনা করুন, এই ধরনের বিকৃত রুচির মানসিকতার বলবেন, কিন্তু সেটি রাষ্ট্রের যারা শীর্ষ পর্যায়ে, যারা জনগণের ভোটে নির্বাচিত, সেই পরিবারকে কেন টার্গেট করছেন? আমরা আপনাদের উদ্দেশ্য বুঝি না। আমি এই দুটো বিষয় আপনাদের দেখালাম, দুটো আইডি থেকে দেওয়া হয়েছে। আপনারা আমি মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে চাই তারা কি পদক্ষেপ নেয়, কারণ গতকাল তারা কথা দিয়ে গেছে যে এই ধরনের যারা অপকর্মে থাকবে তারা নাকি নিজে সেই পুলিশের কাছে ধরিয়ে দিবে কিংবা ব্যবস্থা নেবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়েছি। আপনারা ভালো থাকবেন এবং আবারও গতকালের ঘটনায় দুঃখ প্রকাশ করছি এবং অবশ্যই আমরা আমাদের মতো করে অ্যানালাইসিস করছি। পরবর্তীতে আর কখনো যেন এই ধরনের ঘটনা না হয় আমি তাদেরকে আহ্বান জানাবো। এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের সাথে দীর্ঘদিন আমাদের ফেসিবাদ বিরুদ্ধে লড়াইয়ের স্মৃতি রয়েছে। আপনাদের এবং আমাদের এই বিভেদের মাধ্যমে কোনোভাবেই যেন ফেসিবাদ আবার আসন গড়তে না পারে সে বিষয়ে আমরা সচেষ্ট হই। দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আল মাহমুদ ফেক আইডি খোলা হয়েছে এবং সেখান থেকে জাইমা রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে একটি পোস্ট করেছে, যে ঘটনার রেস এখন পর্যন্ত চলছে। তো তিনি আজকে বিকালেই রাষ্ট্রভবনের সামনে প্রেস মিটিং করছেন এবং সেখানে যে অভিযোগটি তিনি করেছেন, এই যে পোস্টিং করা হয়েছে এবং যে ব্যক্তি আইডি খুলেছেন বা এটার জন্য সন্দেহভাজন হিসেবে তিনি আপনাদের দলের ছাত্রলীগের অনুসারী যারা আছে তারা প্রবেশ করেছে এবং তারা এই ধরনের কাজ করতে পারে বলে একটি অভিযোগ করেছে। আচ্ছা, আমরা এই বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, আপনারা জানেন যে ব্যারিস্টার জাইমা রহমান তিনি সরকারের কোনো অংশ নয়, তিনি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। শুধুমাত্র তিনি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যা, এটি একমাত্র তার পরিচয়। এটি এই জন্যই আমরা শিবিরের এই অভিযোগ এই জন্যই আমরা বিশ্বাস করছি না, কারণ আপনি দেখবেন যে 5 তারিখের পর থেকে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ধারাবাহিকভাবে যে প্রোপাগান্ডা হচ্ছে, যে কুরুচিপূর্ণ পোস্ট হচ্ছে, যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না, তারই ধারাবাহিক একটি পোস্ট হয়েছে শিবিরের যে নেতা জনাব জাইমা রহমানকে নিয়ে যে পোস্টে দিয়েছেন। এটি কোনো বিচ্ছিন্ন কোনো পোস্ট বলে আমরা মনে করি না। গত 1.5 বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে যারা হিংসায় ভরে দিয়েছে, তারা নোংরামি করেছে, কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছে। এটি তো আজকেই প্রথম নয়, এর আগেও জনাব তারেক রহমান ওনার কন্যাকে নিয়ে পোস্ট দিয়েছে। আমাদের নামে তো একদিনে শত শত পোস্ট তারা দিয়ে থাকে, শিবিরের আইডি থেকে, শিবিরের বট আইডি থেকে। সুতরাং এটি কোনোভাবে প্রমাণিত হয় না যে এই পোস্ট তারা দেয়নি। আমরা লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্টটি দেওয়ার অনেকক্ষণ পরে, প্রায় 5 থেকে 7 ঘন্টা পরে তারা থানায় গিয়েছে। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে, দেশের সাধারণ মানুষ, দেশের সাধারণ শিক্ষার্থীরা যখন তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে, ঠিক তখনই তারা থানায় গিয়ে আশ্রয় চেয়েছিলেন বলে আমাদের মনে হচ্ছে, এবং এটি ধারাবাহিক তাদের প্রোপাগান্ডার অংশ বলে আমরা মনে করি। না, আমি একটু আরেকটু বলি, আমার এর সাথে একটু অ্যাড করে দিই। এই আল মাহমুদ নামে যে ফিনিশ, তার বক্তব্য, আমার বক্তব্যটা শোনান। তিনি তার বক্তব্য দিয়েছেন, অভিযুক্ত যিনি মাহমুদ। তো এখানে একটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ, সেটি হলো যে যেহেতু মানে থানা থেকে তদন্ত করা হচ্ছে এবং আমরাও এটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি যে ছাত্র শিবির এবং ডাকসু যেভাবে তার পক্ষ নিয়ে বললো যে তার আইডি থেকে হয়নি, কিন্তু অতীতেও বিভিন্ন আইডি থেকে করার পর ডিলিট করে দেয়, তারপর বলে আমরা দিইনি। কিন্তু এখানে একটা
সুস্পষ্ট প্রমাণ রয়েছে আমাদের কাছে, সেটি হলো বেশ কয়েকজন সেখানে এংরি রিয়েক্ট করেছিল। পরবর্তীতে যখন পোস্ট ডিলিট হয়েছে তখন তারা পোস্ট দিয়েছে, কি ভাই আপনি কি ভয় পেয়েছেন যে আপনি পোস্ট ডিলিট করলেন, আপনি তো সাহসী মানুষ হিসেবে জানি। সেই পোস্ট কিন্তু আমাদের কাছে রয়েছে এবং নিজ দিয়ে অন্য পোস্টে যাও কমেন্টস করছে যে ভাই আপনার আইডি থেকে আমি দেখে এংরি রিয়েক্ট দিলাম, আপনি কেন পোস্ট ডিলিট করলেন। তো যারা ওই পোস্ট দেখেছে, রিয়েক্ট দিয়েছে এবং যারা কমেন্টস করেছে তারা পরবর্তীতে আবার স্ট্যাটাস দিয়েছে এবং তারা কিন্তু তাদেরই মানে পরিচিত, ছাত্র দলের কেউ না। সেহেতু এখানে এই ঘটনার ভিতর আরও ঘটনা রয়েছে। আমি সেই ধরনের পোস্ট আজকে আরও 2টা দেখাইলাম, তাদেরই নেতৃত্ব। দেখি তাহলে কি ব্যবস্থা নেয়। তার যে দাবি ছাত্রলীগ ভাই ছাত্রলীগ তো এরাই তো ছাত্রলীগের পোস্টেড ছিল। থেকে আপনি তার এই দাবিটাকে আমরা আমাদের প্লিজ বক্তব্য তো দিলাম, আমি তো একদম মানে অথেন্টিক দিলাম। ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। ঠিক আছে আপনারা যখন এই সাংগঠনিক বৈঠকগুলো করছেন করছে, এই ফাঁকে চট্টগ্রামে আজকে প্রায় 10 থেকে 15 জায়গায় নিষিদ্ধ সংগঠন যেটি এবং বর্তমানে আইন নিষিদ্ধ সেই ছাত্রলীগ বিভিন্ন জায়গায় মিছিল করছে, যে আপনাদের যে এই বিভাজনের মাধ্যমে কি সামনে আগামীতে আপনাকে হ্যাঁ আমি এক মিনিট শেষ করে দিই। এটি আমার একটা বক্তব্য বলি শোনান। আমি সুস্পষ্টভাবে এই কথাগুলো আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল বারবার আমরা বলেছি যে এই বিভেদের একমাত্র সুযোগ নেবে এই ফেসিস্ট ছাত্রলীগ আওয়ামী লীগ। এখানে একটা কথা বলি, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল কখনো কোনো পর্যায়ে গুপ্ত অবস্থায় রাজনীতি করিনি, আগামীতেও করব না। কিন্তু উসমান হাদির সেই বিখ্যাত উক্তি নিয়ে বলতে চাই, আবারও যদি এই ছাত্রলীগ যেভাবে পুনর্বাসিত হচ্ছে কিংবা কেউ না কেউ ঘোষণা দিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ পুনর্বাসন করছে, এনসিপি দলে নিচ্ছে কিংবা শিবির তো ইতিমধ্যে তাদের নিয়েছে, তো আগামীতে যখন হবে যদি কোনো কারণে তারা পুনর্বাসিত হয়, এই উসমান হাদির কথায় আমি পুনরাবৃত্তি করতে চাই যে তারা কিন্তু আবার গুপ্ত অবস্থায় চলে যাবে। অলরেডি সে কারণে তারা কমিটি প্রকাশ করছে না। আমরা যে শিবির যে আজ কমিটি প্রকাশ করছে না এবং তারা যে গুপ্ত অবস্থায় রয়েছে, মূল কারণ জনগণকে ফাঁসিয়ে দেওয়া। সাধারণ শিক্ষার্থীরা আবার প্রয়োজন নির্যাতিত হবে, ওদের তো কোনো সমস্যা নেই কোনো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।